ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 413 রান। দ্বিতীয় দিনে মুশফিকের অর্ধশতক। রবিবারের মধ্যেই ঘোষণা হবে হামজা সমিতদের কোচের নাম। এরই মধ্যে ব্রাজিলের একটি ক্লাবের দায়িত্ব নিয়েছেন আলোচনায় থাকা কোচ রোজারিও মিকেল। বিশ্বকাপের 3 আলাদা ভেন্যুতে হবে 3টি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চ মাতাবেন জনপ্রিয় তারকারা। তালিকায় আছে বাংলাদেশের নামও। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 10 তারিখের মধ্যেই চূড়ান্ত হবে বাংলাদেশ হেড কোচ। 15 তারিখের মধ্যেই হবে চুক্তি, জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে কোচ ইস্যুতে হামজার সাথে কোনো কথা হয়নি। নিয়োগ প্রক্রিয়ায় জড়িত কেবল ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে কানে কানে কথা বলছেন হামজা চৌধুরী। দূর থেকে আন্দাজ করার উপায় নেই কি কথা বলছেন তারা। তবে এতটুকু নিশ্চিত, কোচ নিয়ে হামজার সাথে কোনো কথা বলছেন না বাফুফে সভাপতি। কারণ কোচের নিয়োগ প্রক্রিয়ায় হামজার কিছুই বলার সুযোগ নেই। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন 11 জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নিব। এটা হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে এটার বাইরে কারোর সাথে ওরকম কোনো কনসালটেশন হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। শুরুর দিকে এশিয়ান যোগ্যতাকে বড় করে দেখিয়ে ফুটবল ফ্যানদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে বাফুফের বর্তমান অবস্থান পুরোপুরি ভিন্ন। সব কিছু ঠিক থাকলে বড় কোনো হাই প্রোফাইল কোচকেই পেতে যাচ্ছে বাংলাদেশ, আর সেটা আগামী 10 মের মধ্যেই। ফাইন্যান্স উইল বি ইম্পর্টেন্ট বাট প্রবলি দ্য লাস্ট ক্রাইটেরিয়া। সেখানে যদি আমাদের বাজেটের বাইরে চলে যায়, আমি চেষ্টা করব আমাদের স্পন্সরদের সাথে, আমাদের সরকারের সাথে, ইভেন যদি কোনো ডোন এজেন্সি থাকে ওই দেশে, যেই দেশে কোচটা আসবে, যদি আমি পারি ফাইন্যান্সটাকে অবশ্যই চেষ্টা মোকাবেলা করার জন্য। বাট একদমই না পারি, তাহলে আমি মনে করি না যে আমাদের বাজেট একদমই কম ফেডারেশনের, যে ভালো কোচ আমরা পাবো না। সহকারী কোচ নিয়োগ নিয়ে প্রধান গুরুত্ব পাবে হেড কোচের মতামত। প্রধান কোচ যেভাবে চাইবেন সেভাবেই সাজবে পুরো কোচিং স্টাফ। এখানে দেশি বা বিদেশি, অনলি লাইসেন্স, নন লাইসেন্স, সেগুলো বিবেচনা যাচ্ছি না। যারা আমাদের ভিশনের সাথে এবং আমাদের আলটিমেট হেড কোচ এবং টিডির সাথে সমান তালে কাজ করতে ইচ্ছুক হবে, তাদের সাথে আমরা চুক্তি করব। বর্তমান বাংলাদেশের ফুটবলের যে মান, সেই অনুযায়ী কোচ নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে বাফুফে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। কে হতে যাচ্ছেন হামজা জামালদের নতুন কোচ? একদিন আগেও যে তালিকায় রোজারিও মিকেলের নাম ছিল অনেকটাই এগিয়ে, অলিম্পিক জয়ী এই কোচকে ঘিরে ভক্তদের আগ্রহও ছিল তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ নয়, ব্রাজিলের ক্লাব ফুটবলেই ফিরলেন মিকেল। কিন্তু কি কারণে হঠাৎ বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিলেন নেইমারের কোচ? উত্তর খোঁজার চেষ্টা করেছেন তানজিম ঐশী। রোজারিও মিশেল যে আছে, উনি 25 কি 30 হাজার ডলার চেয়েছেন। আমি মনে করি না যে আমাদের বাজেট একদমই কম ফেডারেশনের, যে ভালো কোচ আমরা পাবো না। বাফুফের সাথে হয়েছিল যোগাযোগ। বেতন নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছিলেন রোজারিও মিকেল। তবুও শেষ মুহূর্তে এসেই হঠাৎ কেন সিদ্ধান্ত বদল? নেইমারের কোচ এর মধ্যেই দায়িত্ব নিয়ে ফেলেছেন ব্রাজিলের সেকেন্ড টায়ারের ক্লাব লন্ড্রিনা স্পোর্তে ক্লুবের। কে হতে যাচ্ছে হামজা জামালদের নতুন কোচ জানা যাবে 10 মের মধ্যেই। অথচ বাফুফের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগেই ব্রাজিলেই কোচিং করানোর মনস্থির করে ফেলেছেন এই কোচ। কিন্তু কেন? বাফুফে বারবার জানিয়েছে শর্ট লিস্টেড কোচদের সাথে কথা হচ্ছে। জানানো হচ্ছে বাংলাদেশের কোচ হতে চাইলে থাকতে হবে কি কি ক্রাইটেরিয়া। কোয়ালিটিটা আমরা ইনশিওর করব, তারপরে আমাদের হলো আর্থিক বিষয়টা আমরা। তবে কি বাফুফের আর নিজের চাওয়ার সাথে অমিলেই রোজারিও মিকেলকে বাংলাদেশ বিমুখী হতে ভূমিকা পালন করেছে? প্রশ্ন তোলা যায় আরও 2টা। কোচ নিয়োগে বাফুফের ধীরগতি কি এই কোচের অনীহার কারণ হয়ে দাঁড়িয়েছে? কিংবা শেষ মুহূর্তে এসে ক্রিস কোলম্যানদের মতো কোচের আবেদন জমা পড়ায় মিকেলের মনে হয়েছে তার সুযোগ কম? কিংবা তাকে কি কেউ এই ধরনের বার্তা দিয়েছিল?
অবশ্য দিন দুয়েক ধরেই গুঞ্জন উঠছিল, শেষ পর্যন্ত নিজে থেকেই সরে যেতে পারেন মিকেল। যদিও লন্ড্রিনা ক্লাবের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার অফিসিয়াল ঘোষণা আসার কয়েক ঘন্টা আগেই তাবিথ আউয়াল বলেছিলেন, ওপেন মিডিয়াতে অনেক কিছু শোনা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। এখনও আমরা যে কোচদের সাথে ইন্টারভিউ প্রসেসে আছি 5 জনের সাথে কথা হয়ে গেছে, তারা ভেরি ইন্টারেস্টেড, অপেক্ষা আছে সানডেতে আমরা কি বলি। আর আরও 6 জনের সাথে আমরা আজকে কালকে কথা বলবো। তবে গুঞ্জন সত্যি করে পিছু হটেছেন ব্রাজিলিয়ান কোচ। যেহেতু যে কোনো নতুন ক্লাবের দায়িত্ব নেয়ার আগে থেকেই দুই পক্ষের মধ্যে কথা চালাচালি হয়, অনুমান করাই যায় হয় বাফুফের সাথে চাওয়া পাওয়ার হিসেবে মেলেনি, কিংবা অন্য কোনো কারণ অথবা অনিশ্চয়তা থেকেই এ যাত্রায় বাংলাদেশের কোচ হওয়ার প্রতিযোগিতায় আর থাকতে চাননি 57 বছর বয়সী এই কোচ। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেহেতু আশ্বাস দিচ্ছে ভালো মানের কোচ নিয়োগে কার্পণ্য করা হবে না, দেশের ফুটবল প্রেমীরা এইটুকু আশা করতেই পারেন। 10 মে বাংলাদেশ দলের জন্য দারুণ একজন কোচের নাম ঘোষণা করবে বাফুফে। তানজিম ঐশী, স্টার নিউজ। বাফুফের কোচ নিয়োগ নিয়ে এই মুহূর্তে বাফুফেতে চলছে রুদ্ধদ্বার বৈঠক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। সরাসরি চলে যেতে চাই তার কাছে। সবুজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই কোচ নিয়োগ পদ্ধতি আগামীকালকের মধ্যে কোচ চূড়ান্ত করার ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি। তা নিয়ে ছুটির দিনেও সেখানে বৈঠক চলছে। এই বৈঠক সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন? কারা এগিয়ে আছে বা কি বিষয়ে আলোচনা হচ্ছে? তৌহিদ, ইতিমধ্যে কিন্তু যে প্রতিবেদনটি প্রচার হচ্ছিল সেখানে কিন্তু বাফুফের বোঝাই যাচ্ছে যে বাফুফের হাতে যে অপশনগুলো ছিল তার মধ্যে কিন্তু মহা গুরুত্বপূর্ণ একটি অপশন কিন্তু বের হয়ে গেছে, অর্থাৎ রোজারিও মিকেল। তাকে হারিয়ে ফেলেছে। তারপরে আসলে যেহেতু বাফুফে সময় দিয়েছে যে রবিবারের মধ্যেই নতুন কোচের নাম প্রকাশ করা হবে, যেহেতু একটা অপশন বের হয়ে গেছে, তাই বলাই যায় যে এই কোচ নিয়েই আসলে মিটিংটা খুব ইমার্জেন্সিভাবে মিটিংটা বসেছে। এছাড়াও কিন্তু গ্রাউন্ডস কমিটি গঠন করা হয়েছে খুব সম্ভবত এই মিটিং থেকেই, যেটি কিছুক্ষণ আগেই আসলে প্রকাশ করা হয়েছে ইকবাল হোসেনকে চেয়ারম্যান করে। তবে যেটি আসলে মূল কথা, আসলে যেহেতু রবিবার সময় দেওয়া হয়েছে যে কোচের নাম ঘোষণা করা হবে এবং 15 তারিখের মধ্যে চুক্তি সম্পন্ন করা হবে, আজকেই হয়তোবা এই বিষয়টা চূড়ান্ত করা হবে যে আসলে কে হচ্ছেন হামজা শহীদদের নতুন কোচ। সেই হিসাব করে হয়তোবা মিটিংটা বসেছে, যেখানে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, সহসভাপতি ফাহাদ করিম সহ বিশেষ কমিটির যারা ছিলেন, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু সহ এই কোচ নিয়োগ প্রক্রিয়া আসলে যারা জড়িত আছেন সবাই কিন্তু এই বাফুফের ভেতরে আসলে অবস্থান করছে। কিন্তু ভেতরে আসলে কি হচ্ছে এখন পর্যন্ত আমরা পুরোপুরি সেই তথ্য এখন পর্যন্ত পাইনি। সবুজ, আপনাদের সূত্র কি বলছে? একজন তো চলে গেলেন, রোজারিও মিকেল। সেই ক্ষেত্রে কোচের যে তালিকা ছিল 5 জনে, সেটা শর্ট হয়ে 4 জনে আসলো। এই 4 জনের মধ্যে রেসে সবচেয়ে কে এগিয়ে আছে? আমরা কালকেও শুনছিলাম যে কোলম্যান তিনি এগিয়ে আছেন এবং তিনি তার সঙ্গে একটা দর কষাকষি হয়েছে, তিনি একটা বেতনও চেয়েছেন। সব কিছু মিলিয়ে এখন কি সম্ভাবনা এই রোজারিও মিকেলের জায়গায় এই কোলম্যানের সম্ভাবনা কি এখন সবচেয়ে বেশি বাংলাদেশ দলের কোচ হওয়ার ক্ষেত্রে? ক্রিস কোলম্যানকে নিয়ে আসলে রোজারিও মিকেল চলে যাওয়ার পর ক্রিস কোলম্যানকে নিয়ে একটা খুব বড় আশা ছিল। তবে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খুব কিছুক্ষণ আগে একটা গুঞ্জন আসলে শোনা যাচ্ছে যে ক্রিস কোলম্যানও আসলে বাংলাদেশের কোচ নাও হতে পারেন। তাকে নিয়েও একটা বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে ক্রিস কোলম্যান তিনি আসতে চাচ্ছেন তার পুরো কোচিং স্টাফকে নিয়ে। তিনি বাংলাদেশের কোচ হতে চান এবং তিনি তার পুরো কোচিং স্টাফ তার মন মতো করেই সাজাতে চান, এবং এই কোচিং স্টাফকে সাজানোর জন্য তিনি যাদেরকে চাচ্ছেন তাদেরকে আসলে বাফুফে তাদের বেতনও বেয়ার করতে পারবে কিনা, এটা নিয়ে আসলে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। সেই হিসাব করলে হয়তো ক্রিস কোলম্যানও আসলে বাফুফের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে আসলে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে বাফুফের হাতে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে। সেক্ষেত্রে বেয়ান স্টক, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাফুফের যে বিশেষ কমিটি ছিল তারা কিন্তু শুরু থেকেই একটা কথা বলে এসেছে যে এশিয়ান যোগ্যতা, সেই এশিয়ান যোগ্যতার যদি হিসাব করি তাহলে কিন্তু বেয়ান স্টক তিনি তার এশিয়ান যোগ্যতা আছে, সেই ক্রিস কোলম্যানের কিন্তু কোনো রকমের এশিয়ান যোগ্যতা নেই। এই দিকটা যদি বাফুফে দেখে তাহলে কিন্তু ক্রিস কোলম্যান বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বেয়ান স্টক তিনিও যেহেতু অভিজ্ঞ কোচ, 63 বছর বয়সী একজন কোচ, এবং তার কিন্তু এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তাজাকিস্তানে তিনি জাতীয় দল এবং অনূর্ধ্ব দলেও কোচিং করিয়েছেন, হাঙ্গেরিকেও কোচিং করিয়েছেন, হাঙ্গেরি জাতীয় দলের কোচ ছিলেন। সেই হিসাব করলে এখন পর্যন্ত ক্রিস কোলম্যান এবং বেয়ান স্টক তারা দুজনের মধ্যে যে কেউ একজন কোচিংয়ে আসতে পারেন। সেক্ষেত্রে বেয়ান স্টকের ক্রিস কোলম্যানের থেকে কিন্তু বেয়ান স্টক এই ক্ষেত্রে এগিয়ে আছেন। তো এখন পর্যন্ত এতটুকুই তথ্য। আগামীকাল যেহেতু কোচের নাম ঘোষণা করা হবে, আজকে মিটিংয়ের পরেই হয়তো এরকমটা আমরা নিশ্চিত হতে পারবো যে কে হতে পারেন হামজা শহীদদের পরবর্তী কোচ। সবুজ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে এই মিটিংয়ের আপডেট আমরা দর্শকদের জানাতে পারবো।
এবারে ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপ মানেই ফুটবলের মহারণ, আবেগ আর উন্মাদনার বিস্ফোরণ। তবে 2026 আসর যেন মাঠে গণনার আগেই রঙিন উৎসবে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা জুড়ে এখন উৎসবের আমেজ। আর সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ফিফার বিশেষ ঘোষণা। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের প্রথম বাঁশি বাজার আগেই 3 আয়োজক দেশেই বসছে আলাদা 3টি জমকালো উদ্বোধনী মঞ্চ, যেখানে ফুটবল আর সঙ্গীত মিলবে এক মহা আয়োজনে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ঘিরে সাজ রব আর উৎসবের আমেজ যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায়। সেই আনন্দ দ্বিগুণ করেছে ফিফার এক ঘোষণা। সভাপতি জিয়ানি ইনফান্তিনো জানিয়েছেন 3 আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে হবে আলাদা 3টি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। 48টি দেশ নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের পর্দা উঠবে আগামী 11 জুন মেক্সিকো সিটিতে। আর সেই শুরুটা হবে এক অবিস্মরণীয় সাংস্কৃতিক উৎসবে। ফিফা জানিয়েছে মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করবেন গ্র্যামি জয়ী জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড মানা। তাদের সঙ্গে মঞ্চ মাতাবেন মেক্সিকান ফোক ও পপ সঙ্গীতের 2 তারকা আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্দা। মেক্সিকোর সমৃদ্ধ ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। আদিবাসী শিল্পীদের মন্ত্রমুগ্ধকর সুর ও আধুনিক লোকসঙ্গীতের তালে মিশে যাবে পুরো স্টেডিয়াম। আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ, যেখানে ফুটবল প্রেমীরা একসঙ্গে অনুভব করবেন ইতিহাস আর বর্তমানের রোমাঞ্চকর মেলবন্ধন। পরদিন 12 জুন টরন্টোয় স্বাগতিক কানাডা তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। ম্যাচ শুরুর আগে কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন দেশটির গর্ব অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালিসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন লস অ্যাঞ্জেলেস ভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। একই দিনে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকবেন জনপ্রিয় তারকা ক্যাটি পেরি, সঙ্গে থাকবেন আটালান্তার বিখ্যাত র্যাপার ফিউচার। এছাড়াও পারফর্ম করবেন আনিতা, লিসা, রেমা ও টাইলা। ফিফা জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে যাতে বিশ্বকাপের বিশালত্ব, তার লক্ষ্য এবং সাংস্কৃতিক প্রভাব এক জমকালো আয়োজনের মাধ্যমে সারা বিশ্বের সামনে উঠে আসে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। ফিরছি আবারও দেশের ফুটবলে। নতুন করে স্পোর্টসের ক্রিকেট ম্যাচ দেখতে হামজা চৌধুরী গেছেন রাজধানীর একটি শারীরিক শিক্ষা কলেজের মাঠে। লেস্টার সিটির তারকা পরীক্ষার্থীদের সাথে কাটিয়েছেন দারুণ একটি সময়। এমন আয়োজনে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চৌধুরী সাহেবও। বিস্তারিত ইয়াসির আরাফাত সবুজের প্রতিবেদনে। শুধু বাংলাদেশের ক্রীড়াঙ্গনেই নয়, সব মিলিয়ে সবচেয়ে বড় তারকা মেগা স্টার হামজা দেওয়ান চৌধুরী, তার প্রমাণ হয়তো এই দৃশ্যগুলোই। নতুন করে স্পোর্টসের ক্রিকেট ম্যাচ দেখার জন্য চৌধুরী সাহেব এসেছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজে, আর তখনই তাকে ঘিরে শুরু হয় এমন উন্মাদনা। বাংলাদেশ জাতীয় দলের এখন কোনো ব্যস্ততা নেই, ক্লাব ফুটবলেও মৌসুম শেষ হয়েছে হামজার, আর এই সময়টাই কাজে লাগাচ্ছেন লেস্টার সিটি মিডফিল্ডার। ব্যক্তিগত কাজে 5 মে ভোরে স্ত্রীসহ অনেকটা চুপিসারে বাংলাদেশে আসেন। কাজের ফাঁকে হামজা এসেছিলেন নতুন করে স্পোর্টসের ক্রিকেট ম্যাচ দেখতে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সুন্দর আয়োজনের অংশ করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ। সত্যিই তিনি দারুণ কাজ করছেন, যা আমাদের আগামী প্রজন্মের তারকাদের অনুপ্রাণিত করবে ইনশাল্লাহ। আমি এখানে খুদে খেলোয়াড়দের দেখে অনেক খুশি। ইনশাল্লাহ এখান থেকে অনেক স্টার খেলোয়াড় আসবে। ইভেন আমার এবং প্রতিমন্ত্রীর থেকেও বড় খেলোয়াড় উঠে আসবে। সবার জন্য শুভকামনা। শুধু মঞ্চে বসেই নয়, হামজা মাঠে নেমেও শিক্ষার্থীদের ক্রিকেট ম্যাচ উপভোগ করেছেন। এর আগেও হামজার জাতীয় দলের ক্রিকেটারদের সাথেও দেখা করার কথা ছিল, তবে শেষ পর্যন্ত সময় না মেলায় তা সম্ভব হয়নি। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী মাসে সান ম্যারিনোর বিপক্ষে। হামজা চৌধুরী সেই ম্যাচ খেলার জন্য আর বাংলাদেশে আসবেন না। সবকিছু ঠিক থাকলে হামজা ইংল্যান্ড থেকে সেখানেই সরাসরি চলে যাবেন এবং সান ম্যারিনোতে গিয়ে যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। শেষ করব ফিফা বিশ্বকাপের খবর দিয়ে। ফুটবল বিশ্বকাপ মানে আবেগ, উন্মাদনার কোটি মানুষের স্বপ্নের মঞ্চ, কিন্তু এবার সেই মঞ্চে বল গড়ানোর আগেই ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক ভবিষ্যৎবাণী। যে প্রতিষ্ঠান গেল 3 বিশ্বকাপের চ্যাম্পিয়ন একের পর এক নিখুঁতভাবে বলে দিয়ে সবাইকে চমকে দিয়েছিল, তারাই আবার দেখছে ভিন্ন এক দৃশ্যপট। নেই ব্রাজিল, নেই আর্জেন্টিনা, নেই স্পেনের আধিপত্য, বরং ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে
মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস আর পর্তুগাল, আর শেষ হাসিটা হাসবে ডাচরা। পরিসংখ্যান, অর্থনীতি আর সুপার সিমুলেশনের এই ভবিষ্যৎবাণী এখন তোলপাড় করে ফেলেছে পুরো ফুটবল বিশ্ব। 2026 ফুটবল বিশ্বকাপের দামামা বাজতে আর মাত্র 1 মাস বাকি। এর মধ্যেই চ্যাম্পিয়ন কে হবে তা নিয়ে ফুটবল দুনিয়া চলছে তুমুল জল্পনা। ঠিক এমন সময় এক অপ্রত্যাশিত পূর্বাভাস দিয়ে তাক লাগিয়ে দিয়েছে গেল 3 আসরে নির্ভুল ভবিষ্যৎবাণী দেয়া একটি প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক পেনমুর লিবেরাম, যারা গত 3টি বিশ্বকাপে চ্যাম্পিয়নই একেবারে নির্ভুলভাবে বলে দিয়েছিল। এবারও তাদের সিমুলেশনের ফল প্রকাশ করা হয়েছে। তাদের হিসেব অনুযায়ী উত্তর আমেরিকার মাটিতে আয়োজিত এই বিশ্বকাপে পাওয়া যাবে একেবারেই নতুন চ্যাম্পিয়ন। এই ভবিষ্যৎবাণী কোনো মাঠের কৌশল বা তারকা খেলোয়াড়দের ফর্ম দেখে তৈরি করা হয়নি। ব্যাংকের কৌশলবিদ ইয়োখিম ক্লেমন্ট মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, জলবায়ু, স্বাগতিক সুবিধা আর ফিফা র্যাঙ্কিং এর মতো নানা তথ্য বিশ্লেষণ করে এই মডেল দাঁড় করিয়েছেন। তার মতে এসব উপাদান দলের পারফরমেন্সের প্রায় 55% নিয়ন্ত্রণ করতে পারে, বাকিটা ভাগ্যের হাতে। তবে তাদের আগের রেকর্ড দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। জার্মানি, ফ্রান্স আর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পূর্বাভাস তারা আগেই দিয়ে রেখেছিল। এবারের প্রতিবেদনে চিরাচরিত ফেভারিটদের কোনো ছায়াই পড়েনি। স্পেন, ব্রাজিল কিংবা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শিরোপার দৌড়েই রাখা হয়নি, বরং ফাইনালে দেখা যাবে নেদারল্যান্ডস বনাম পর্তুগালের লড়াই। বিশ্বকাপের ইতিহাসে এমন ফাইনাল আগে কখনো হয়নি, আর পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতবে নেদারল্যান্ডস। আর্জেন্টিনার জন্য এবারের যাত্রা হতে চলেছে বেদনাদায়ক। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে নিয়ে গড়া গ্রুপ থেকে তারা পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা 91%, কিন্তু কোয়ার্টার ফাইনালেই পর্তুগালের বিপক্ষে হেরে বিদায় নিতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রতিবেদনে বলা হয়েছে এখনও মেসির উপর বেশি নির্ভরশীল আর্জেন্টিনার তুলনায় পর্তুগালের স্কোয়াড অনেক বেশি গভীর ও বৈচিত্র্যময়। মজার বিষয়, সেক্ষেত্রে তারা বাদ দিয়েছেন পর্তুগালের মহাতারকা রোনালদোকেই। ভবিষ্যৎবাণী বলছে CR7 যদি সরে দাঁড়ান তাহলে অতিরিক্ত সময়ে পর্তুগালের জয় প্রায় নিশ্চিত। আরও বড় ধাক্কার খবর ব্রাজিলের জন্য। বর্তমান রাউন্ড অফ 32-এ জাপানের কাছে হেরে বিদায় নেবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিবেদন নিজেই এটাকে ঐতিহাসিক বিপর্যয় বলে অভিহিত করেছে। আবার স্পেন ও ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত যাবে ঠিকই, কিন্তু সেখানেই 2 ফাইনালিস্টের কাছে হার মানবে। তবে বাস্তবতা একটু ভিন্ন কথাই বলছে। পলিমার্কেটের মতো বাজির প্ল্যাটফর্মে নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা মাত্র 3%। আবার গেল আসরের আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ভবিষ্যৎবাণী দেয়া সুপার কম্পিউটার অপটা বলছে 2026 বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের। পেনাল্টিতে যাবার আগেই শেষ হয়েছে এমন ম্যাচে স্পেন অপরাজিত রয়েছে টানা 31টায়। গেল ইউরোতেও তারা জিতেছে 7 ম্যাচের 6টাতেই। তার সুবাদেই অপটার এমন ভবিষ্যৎবাণী। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে কারা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লের সঙ্গেই থাকুন।